সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে গ্রামারের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে ক্লজ অ্যান্ড সেন্টেন্স। ক্লজ অ্যান্ড সেন্টেন্স। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ক্লজ অ্যান্ড সেন্টেন্স। আমরা এখন এই ক্লাসটার, এটা হচ্ছে প্রথম পার্ট, ঠিক আছে? এটার উপর 2টা ক্লাস আছে পুরো বিস্তারিত বোঝার জন্য। ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো ভালোভাবে বোঝার জন্য এটার উপর 2টা ক্লাস করা লাগবে, পূর্ণাঙ্গ 2টা ক্লাস। আজকে আমরা প্রথম ক্লাস নিয়ে আলোচনা করছি, একদম প্রথম থেকে শুরু থেকে আমরা আলোচনা করছি। আপনি মনে মনে ভাবেন যে আপনি একদম 0 লেভেলে আছেন। আমরা একদম টপিকটার একেবারে 0 থেকে অ্যাডভান্স লেভেলে চলে যাব, ঠিক আছে? 0 থেকে হিরো বলে না, ঠিক তেমনি আমরা 0 থেকে অ্যাডভান্সড লেভেলে চলে যাব। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ভিডিওটি দেখছেন, ক্লাসটি করছেন, তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। সবাই শেয়ার করে দিন এবং সবাই বলেছেন কেমন আছেন। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন কমেন্ট করে জানান। কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন লাইভটা। কমপক্ষে 1 ঘন্টা ক্লাস হবে, খুবই ঠান্ডা মাথায় আপনাকে জিনিসটা বুঝতে হবে এবং আমার সাথে 1 ঘন্টা মনোযোগ দিয়ে, কোনো লেখালেখি দরকার নাই, শুধু কানে হেডফোন দিয়ে ক্লাসটা করেন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। পরে আপনি খাতা থেকে দেখে তুলে নিয়েন। ওকে, ক্লজ শব্দের অর্থ হচ্ছে, এই যে ক্লজ, এটার অর্থ কিন্তু বাক্য না, বাক্যের অংশ, ঠিক আছে? বাক্যের অংশ বা বাক্যাংশকে কি বলা হয়? ক্লজ বলা হয়। আর এই যে সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, একটা হচ্ছে বাক্য সেন্টেন্স, আর একটা হচ্ছে বাক্যাংশ নিয়ে কথা। একটা কথা মাথায় রাখতে হবে, এই যে আমরা ক্লজ কথাটা বলছি, ক্লজ হইতে হইলে কি লাগে জানো? ক্লজ হইতে হইলে 2টা জিনিস বাধ্যতামূলক লাগবে, মনে রাখবা। ক্লজ হইতে হইলে একটা সাবজেক্ট লাগবে, যোগ একটা ফাইনিট ভার্ব লাগবে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। ক্লজ হইতে হইলে সাবজেক্ট লাগবে এবং ফাইনিট ভার্ব লাগবে। কোথাও যদি ফাইনিট ভার্ব না থাকে, হ্যাঁ, শুধু সাবজেক্ট থাকে, সেটা ক্লজ হবে না। আবার সাবজেক্ট নাই, ফাইনিট ভার্ব আছে, সেটাও ক্লজ না। আমি আবারও বলি, ক্লজ হতে হলে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব এই 2টাকে একসাথে থাকতে হবে। যেখানে যে বাক্যাংশে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব, এটাকে ফাইনিটও বলা যায়, ফিনিটও বলা যায়। ব্রিটিশ ইংলিশে বলা হয় ফিনিট, আমেরিকানরা বলে ফাইনিট। যেমন ব্রিটিশ ইংলিশে বলা হয় ভিটামিন, আমেরিকানরা বলা হচ্ছে ভাইটামিন। তাহলে ফিনিট এবং আরেকটা হচ্ছে ফাইনিট। তাহলে সাবজেক্ট এবং কি ভার্ব? সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে, সাবজেক্ট আর ফাইনিট ভার্ব যদি একসাথে থাকে
সেটার নাম হচ্ছে কি, সেই জায়গাটার নাম হচ্ছে ক্লজ। প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ফাইনিট ভার্বটা কি, ফাইনিট ভার্ব কি, খুব মনোযোগ দিয়ে শোনো। এই যে এটার নাম হচ্ছে, একটা হচ্ছে ফাইনিট ভার্ব, ঠিক আছে, ফাইনিট ভার্ব, আর আরেকটার নাম হচ্ছে নন ফাইনিট ভার্ব। ভার্ব প্রধানত দুই প্রকার, এই দুটো হচ্ছে ভার্বের প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। বাংলা ব্যাকরণে এটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আমরা বাংলায় দেখো আমরা বলি যে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। বাংলা ব্যাকরণে এটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া আর এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। বাংলায় যদি আমরা চিন্তা করি, একটা হচ্ছে সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা। সহজ কথায় বলি শুনো, যে ভার্বটা ফাইনিট ভার্ব মানে কি, যে ভার্বটা দেখলেই টেন্স চেনা যায়, একটা কথা মাথায় রাখবা, যে ভার্বটা দেখলেই টেন্স চেনা যায়, কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে, পাস্টে আছে না ফিউচারে আছে, যেটা দেখলেই টেন্স চেনা যায় সেটার নামই হচ্ছে ফাইনিট। এবং যে ভার্বটা দেখলে টেন্স চেনা যায় না, খুব মনোযোগ দিয়ে শোনো, যে ভার্বটা দেখলে টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনিট। এটা হচ্ছে ফাইনিট এবং নন ফাইনিটের দুনিয়ার সবচেয়ে সহজ সংজ্ঞা। আমি আবারও বলছি, যদি কোনো ভার্বের টেন্স চেনা যায়, কি চেনা যায়, টেন্স চেনা যায়, তাহলে সেটা হচ্ছে ফাইনিট। এবার যদি দেখো যে না, ওই ভার্বটার আসলে ভার্বটা কোন টেন্সে আছে আমরা আসলে জানি না, তাহলে সেটা হচ্ছে নন ফাইনিট। একটু উদাহরণ দিয়ে বলি, আরেকটা কথা বলি মাঝখানে, আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখন ভার্বের ক্লাস করাচ্ছি না, আমরা করাচ্ছি ক্লজের ক্লাস। কিন্তু ক্লজ বুঝতে গেলে ফাইনিট ভার্ব কথাটা বোঝা লাগে, এই জন্য আমরা ফাইনিট ভার্ব কথাটা এখানে টেনে নিয়ে এসেছি, ঠিক আছে। ওকে, এখন ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব, আমি আরেকটা কথা বলি, নন ফাইনিট ভার্ব আসলে 4 রকমের হয়। এদিকে তাকাও, কোনো ভার্বের সাথে যদি আইএনজি হয়, খুব মনোযোগ দিয়ে শোনো, যে ভার্বের সাথে আইএনজি আছে সেটা নন ফাইনিট ভার্ব। এটাকে গ্রামার ভাষায় আমরা জেরান্ড পার্টিসিপল এগুলো বলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে গ্রামারের ভাষায় আমরা কি বলি, জেরান্ড এবং পার্টিসিপল এগুলো বলি। ভার্ব প্লাস কি বলি আমরা, আইএনজি। তাহলে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে ভার্ব প্লাস কি আইএনজি হচ্ছে জেরান্ড অথবা পার্টিসিপল। তাহলে নন ফাইনিট ভার্ব হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। এরপরে হ্যাঁ, টু প্লাস ভার্ব, এই যে টু প্লাস ভার্ব যেটা, এটা হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে। এই যে ভার্বের সাথে যখন টু থাকে তখন এটাকে ইনফিনিটিভ বলে। যে কোনো ভার্বের আগে যদি টু থাকে সেটার নাম হচ্ছে ইনফিনিটিভ, আর ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটার নাম হচ্ছে জেরান্ড অথবা পার্টিসিপল। এই যে আমরা যে জেরান্ড পার্টিসিপল বলি, এই জেরান্ড পার্টিসিপল কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল এটা নিয়ে এখন কথা হচ্ছে না, এটা পরে। তো ভার্বের সাথে যে আইএনজি থাকে এটাকে অবশ্যই আমরা কি বলবো, নন ফাইনিট ভার্ব। আবার টু প্লাস ভার্ব যে ইনফিনিটিভ, এটাও একটা নন ফাইনিট ভার্ব। আবার দেখো, কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাকে আমরা V3 বলি, মানে ভার্বের 3 বলি। যে ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3, এই ভার্বের পাস্ট পার্টিসিপলটাও কিন্তু নন ফাইনিট। আবার তুমি যদি হ্যাভিং আছে না, হ্যাভিং, কোনো ভার্বের আগে যদি হ্যাভিং ইউজ করো, ঠিক আছে, হ্যাভিং, কোনো ভার্বের আগে যদি হ্যাভিং ইউজ করো, কোনো ভার্ব বলতে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে যদি হ্যাভিং ইউজ হয় সেটাও হচ্ছে নন ফাইনিট। আমি আবারও বলছি, যে কোনো ভার্ব প্লাস আইএনজি হচ্ছে নন ফাইনিট, টু প্লাস ভার্ব হচ্ছে নন ফাইনিট, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে নন ফাইনিট। আবার ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে যদি হ্যাভিং যোগ করা হয় সেটা হচ্ছে নন ফাইনিট। যেমন মনে করো ডু, তাহলে দেখো ডু এর সাথে যদি আমরা আইএনজি যোগ করে দেই তাহলে ডুইং হয়, শুধু ডুইং, ভার্বের সাথে আইএনজি, এটা একটা নন ফাইনিট। দেখো টু প্লাস ভার্ব, মনে করো ডু এর আগে আমরা টু দিলাম, টু ডু, এটা হচ্ছে নন ফাইনিট। এরপর আমরা কি বলেছি, আমরা মনে করে বলছি যে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপলকে বলো তো ডান, এটাও কিন্তু একটা নন ফাইনিট ভার্ব, ঠিক আছে। আবার হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল, মনে করো আমরা যদি এরকম দেই, ঠিক আছে, যে হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা যদি এরকম দেই হ্যাভিং ডান, ঠিক আছে, এটাও কিন্তু নন ফাইনিট ভার্ব।
তাহলে দেখো যে কোনো ভার্বের, আমি আবারও বলি, পাস্ট পার্টিসিপল হচ্ছে নন ফাইনিট। পাস্ট পার্টিসিপলের আগে হ্যাভিং থাকলে নন ফাইনিট হয়, অসমাপিকা ক্রিয়া হয়। টু প্লাস ভার্ব ইনফিনিটিভটাও নন ফাইনিট, এবং ভার্বের সাথে আইএনজি থাকলেও সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলে নন ফাইনিট এবং ফাইনিট বের করতে খুবই সুবিধা হবে আমাদের। আসলে আমরা একটু উদাহরণের মাধ্যমে, বাক্যে এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কোনটা ফাইনিট এবং কোনটা হচ্ছে নন ফাইনিট। কোনো বাক্যে আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছে যে আমার বইগুলো পাওয়া যাচ্ছে কিনা। আমি আবারও লাইভের মাধ্যমে ক্লিয়ার করছি, আমার পুরাতন বইগুলো কোন কোন লাইব্রেরিতে আপনি পেতে পারেন, নাও পেতে পারেন। নতুন বই কোথাও পাবেন না, নতুন বই এখনও বের হয় নাই, সামনের মাসে বের হওয়ার চেষ্টা চলছে। ইনফিনিটিভ কত প্রকার, এগুলো অন্য ক্লাসে ভাই, ভার্বের লেকচার, আমরা এখন এগুলো পড়াচ্ছি না, আমরা কিন্তু ক্লজের ক্লাস করাচ্ছি। তো নতুন বই বের হলে আমি ফেসবুকে পোস্ট দিয়ে আপডেট জানিয়ে দিব। যারা নতুন জয়েন করেছেন, কেমন আছেন, কোথা থেকে আছেন অবশ্যই লেখেন, কোথা থেকে লাইভটা দেখছেন। আর অবশ্যই লাইভটা সবাই শেয়ার করে দেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটু বাক্যের মাধ্যমে নন ফাইনিট ভার্বকে বোঝার চেষ্টা করি। দেখো, আমি যদি বাক্যটাকে এভাবে লিখি, আই স হিম, ঠিক আছে, আই স হিম গোয়িং দেয়ার, আমি তাকে সেখানে যেতে দেখেছিলাম। আই স হিম গোয়িং দেয়ার। দেখো এখানে যে ভার্বটা আছে এটা হচ্ছে স, আর আরেকটা ভার্ব হচ্ছে গোয়িং। মনোযোগ দিয়ে দেখো, এখন গোয়িং কিন্তু ভার্বের সাথে আইএনজি। তো ভার্বের সাথে আইএনজি মানে সেটা জেরান্ড হোক আর পার্টিসিপল হোক, মনে রাখতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্ব মানে হচ্ছে নন ফাইনিট ভার্ব। এবার এটা দেখো হ্যাঁ তো হচ্ছে, এই যে ভার্বটা আছে এটা হচ্ছে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। এই যে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, আমরা এটাকে কোন টেন্স বলি? আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম V2, টেন্স চেনা যাচ্ছে। তো এটা কিন্তু কোন টেন্স আছে? কেউ যদি বলে যে ভাইয়া এটা তো কন্টিনিউয়াস, এটা আসলে কন্টিনিউয়াস না, কারণ আইএনজি মানে কিন্তু কন্টিনিউয়াস না। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এখন ভাইয়া তুমি যদি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে যাও, এই জিনিসটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে যাও, তাহলে এটা হচ্ছে, এটার আগে কিন্তু আইএনজির আগে আমাদের কি লাগবে? এম ইজ আর লাগবে। আবার তুমি যদি এটাকে পাস্ট কন্টিনিউয়াস বলতে যাও, তাহলে আইএনজির আগে এখানে কি লাগবে? ওয়াজ বা ওয়াল লাগবে। এখন তুমি যদি এটাকে ফিউচার কন্টিনিউয়াস বলতে যাও, তাহলে আইএনজির আগে অবশ্যই আমাদেরকে শ্যাল বি বা উইল বি কিছু একটা অবশ্যই আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু এগুলোকে কন্টিনিউয়াস বলা যাবে না। তার মানে এই যে গোয়িংটা নিয়ে আমরা কথা বলছি, গোয়িংয়ের কিন্তু কোনো টেন্সে চেনা যাচ্ছে না। তাহলে আজ থেকে মাথায় রাখতে হবে যে ভার্বের টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনিট। ওই যে আমরা কিন্তু একটু আগে 4টা ভার্ব কিন্তু ফাইন্ড আউট করে ফেলেছি, আইএনজি, টু প্লাস ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভিংয়ের পরে পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো এবার এটা দেখো, এটা কোন টেন্সে আছে? অবশ্যই দেখতে পাচ্ছি ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে মনে রাখতে হবে যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, হ্যাঁ, ভার্বের টু পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা অবশ্যই ফাইনিট ভার্ব, কারণ এটার টেন্স চেনা যাচ্ছে। পরের ভার্বটা দেখো, আমরা যদি এখানে এভাবে বলি যে আই অ্যাম গোয়িং, খুব মনোযোগ দিয়ে দেখো, আই অ্যাম গোয়িং টু ঢাকা, বা আই অ্যাম গোয়িং দের কিছু একটা লিখলাম, আমি ঢাকা যাচ্ছি। দেখো এখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে গোয়িং আর একটা হচ্ছে অ্যাম। এখন এই যে গোয়িংটা কিন্তু শুধু আইএনজি, দেখো দুইটা মিলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, অল্প একটু সমস্যা হয়েছিল। তো আমরা যদি এখানে শুধু এমটার কথা চিন্তা করি, শুধু এম, গোয়িং না, শুধু এম, তাহলে দেখো শুধু এমটা কিন্তু আমরা জানি এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে। শুধু আইএনজির কথা চিন্তা করে আমরা জানি শুধু আইএনজি যুক্ত ভার্ব এটা হচ্ছে নন ফাইনিট। এখানে গোয়িংটা কিন্তু নন ফাইনিট, কিন্তু এমটা আবার কোন ভার্ব? এমটা হচ্ছে ফাইনিট। কারণ আমি কিন্তু আবারও বলেছি, একটু আগে কিন্তু আমরা আবারও বলেছি, আইএনজি হইতে হইলে ভার্বের সাথে, নন ফাইনিট হইতে হলে ভার্বের আইএনজি হতে হয়, এরপরে টু প্লাস কি হয়? ভার্ব হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আবার আমরা যদি হ্যাভিং, ঠিক আছে, হ্যাভিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেই, একটু আগে কিন্তু বলেছি এগুলো সব হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে দেখো আর বাকি এগুলো বাদে বাকি যা আছে সব হচ্ছে ফাইনিট। তাহলে দেখো গোয়িং এটা হচ্ছে নন ফাইনিট, এমটা কি? তাহলে এমটা হচ্ছে ফাইনিট। আমরা যদি বাক্যটাকে এভাবে চিন্তা করি, দেখো আই হ্যাভ গান দেয়ার,
আমি সেখানে কি করেছি, সেখানে গিয়েছি। আই হ্যাভ গান দেয়ার, আমি সেখানে গিয়েছি। তো আমি সেখানে গিয়েছি, যে কথাটা বললাম আমি সেখানে গিয়েছি, এখানে হ্যাভ আবার গান। দেখো ভার্বের কি আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি কিন্তু বারবারে বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপল মানেই হচ্ছে নন ফাইনিট। কিন্তু এই যে হ্যাভের কিন্তু টেন্স চেনা যায়, কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এটা হচ্ছে ফাইনিট। দেখো আমরা যদি এটা আই হ্যাভ না লিখে এভাবে লিখতাম আই হ্যাড গান দেয়ার, ভালো করে বুঝছেন, আই হ্যাড গান দেয়ার, তাহলে এই যে গান এটা কি হইতো, নন ফাইনিট। এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, এটা হয়ে যেত কি বলতো, ফাইনিট। অর্থাৎ টেন্স চেনা গেলে ফাইনিট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর এই যে এগুলো আইএনজি, টু প্লাস ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভিংয়ের পরে পাস্ট পার্টিসিপল, এগুলো হচ্ছে নন ফাইনিট। দেখো আমরা যদি এভাবে বলতাম আই ওয়ান্টেড, হ্যাঁ, আই ওয়ান্টেড টু গো দেয়ার, আমি সেখানে কি করেছিলাম, আমি সেখানে যেতে চেয়েছিলাম। এখন দেখো ওয়ান্টেড টু গো দেয়ার, এখানে ওয়ান্টেড, আবার এখানে টু গো, টু প্লাস ভার্ব, তাহলে ওয়ান্টেড এবং টু প্লাস ভার্ব, ঠিক আছে। তো ভার্বের সাথে টু প্লাস যে ভার্ব আছে, দেখো এটা কিন্তু ইনফিনিটিভ, তাহলে এটা হচ্ছে নন ফাইনিট। আবার ওয়ান্টেড, ওয়ান্টেড, ওয়ান্টেডের জন্য ওয়ান্টেড হচ্ছে ভার্বের পাস্ট টেন্স, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ফাইনিট। তাহলে দেখো ফাইনিট ভার্ব, হ্যাঁ, আর এটা হচ্ছে যে টু প্লাস ভার্ব, এটা হচ্ছে অবশ্যই নন ফাইনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা বাক্য একটু দেখাতে চাই। মনে করো আমি যদি এভাবে লিখি যে হ্যাভিং, ঠিক আছে, হ্যাভিং গান দেয়ার, এটার অর্থ হচ্ছে সেখানে যাওয়ার পরে, হ্যাভিং গান দেয়ার, সেখানে যাওয়ার পরে, দেখো সেখানে যাওয়ার পরে আই টুক, ঠিক আছে, আই টুক রেস্ট, সেখানে যাওয়ার পরে আমি রেস্ট নিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে আমি রেস্ট নিয়েছিলাম। দেখো টেকের পাস্ট হচ্ছে টুক, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে, দেখছো, পাস্ট ইনডিফিনিট টেন্স, টেন্স চেনা যায়, ফাইনিট। এবার দেখো হ্যাভিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে দেখো হ্যাভিং আবার পাস্ট পার্টিসিপল, আমরা কিন্তু বারবার বলেছি হ্যাভিংয়ের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে সেটা অবশ্যই কি ভার্ব হবে, একটা নন ফাইনিট ভার্ব হবে। হ্যাভিংয়ের পরে পাস্ট পার্টিসিপল মানেই হচ্ছে নন ফাইনিট ভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যত দেরিই লাগুক আর যত কষ্টই হোক, আমি অবশ্যই এগুলো আরও বেশি করে আমি ক্লিয়ার করব, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, দেখো আরও অনেক কিছু আমরা জানতে পারবো। তাহলে আমি আবারও বলছি, যে ভার্বের টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফাইনিট, যে ভার্বের টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনিট। এখন এই বাক্যটা দেখো, একটা এখন তুমি ক্লজ সম্বন্ধে একটা ধারণা পাবা, ক্লজ সম্বন্ধে একটা ধারণা পাবা। আমি কিন্তু একটু আগেই বলে আসছি একদম প্রথম দিকে, লেকচারের প্রথম দিকে, ক্লজ মানে কি, ক্লজ মানে কি হইতে হবে, ক্লজ মানে একটা সাবজেক্ট থাকতে হবে আর একটা কি থাকতে হবে, ফাইনিট ভার্ব। এই দুইটা জিনিসের সমন্বয় ঘটলেই সেটা ক্লজ হবে, সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব। দেখো এই বাক্যটা দেখো, আমরা যদি এরকম বলি যে দ্য ওয়াটার, ঠিক আছে, দ্য ওয়াটার বিং হট, দ্য ওয়াটার বিং হট মানে কি, দ্য ওয়াটার বিং হট মানে হচ্ছে পানিটা গরম হয়, পানিটা গরম হয় বা গরম হওয়ার ফলে, কমা দাও, কমা দিয়ে আবার লিখলাম আই কুড নট, ঠিক আছে, আই কুড নট ড্রিঙ্ক ইট, পানিটা গরম হয় আমি এটা পান করতে পারি নাই। একটু গভীর মনোযোগ দিয়ে দেখো তো ভাইয়া, সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে, হ্যাঁ, কুড, ক্যান, কুড, টেন্স চেনা যায়, এটা ফাইনিট ভার্ব আছে, দেখো সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে, হ্যাঁ, সাবজেক্ট ফাইনিট ভার্ব, ঠিক আছে। এটা আছে না, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, এগুলো আমরা ভার্বের ক্লাসে বলবো, ইনফিনিটিভের একটা প্রকার আছে, টু না থাকা, বেয়ার ইনফিনিটিভ, এগুলো নিয়ে এখন কথার দরকার নাই। সাবজেক্ট ফাইনিট ভার্ব, দেখো এই যে সাবজেক্ট আছে, ফাইনিট ভার্ব আছে, বিশ্বাস করো এই যে এই জায়গাটা আমি একটু এই জায়গাটা বক্স করে দিচ্ছি, এই যে এই জায়গাটা আছে না সাবজেক্ট ফাইনিট ভার্ব, এই জায়গাটার নাম হচ্ছে ক্লজ, কারণ সাবজেক্ট আছে আবার ফাইনিট ভার্ব আছে। এবার দেখো এরপরে এই যে দ্য ওয়াটার, এটা কিন্তু সাবজেক্ট, কে গরম হয়, পানিটা। তো দেখো বিং ভার্বের সাথে কি আছে বলো, ভার্বের সাথে আইএনজি আছে, দেখো ভার্বের সাথে আইএনজি আছে কিন্তু সাবজেক্ট শুধু আইএনজি, তাইলে শুধু আইএনজি যুক্ত ভার্ব কিন্তু ফাইনিট নেই, এটা হচ্ছে নন ফাইনিট। খেয়াল করে দেখো এখানে সাবজেক্ট আর নন ফাইনিট, এটা কিন্তু ক্লজ না, বিলিভ করো এটা ক্লজ না, কারণ সাবজেক্টের সাথে ফাইনিট, এটা নন ফাইনিট। এই যে এই জায়গাটা, হ্যাঁ, আয়তকার যে বক্সটা, এটা কিন্তু ক্লজ না ভাইয়া, কারণ সাবজেক্টটা নন ফাইনিট, এটা ক্লজ না, এটাকে তুমি ফ্রেজ বলতে পারো, শব্দগুচ্ছ, কিন্তু ক্লজ বলা যাবে না।
কিন্তু দেখো এখানে সাবজেক্ট আর ফাইনিট ভার্ব আছে না, এটা 100% শিওর থাকো এটা একটা ক্লজ, কারণ সাবজেক্ট এবং কি আছে, ফাইনিট ভার্ব আছে। দেখো বাক্যটা শুরু হয়েছে দ্য ওয়াটার দিয়ে, শেষ হয়েছে ইট দিয়ে, এখানে ফুল স্টপ, এটা কিন্তু কমা, বাক্যের দুইটা অংশ। বাক্যের দুইটা অংশ দেখো, এটা ফ্রেজ, এটা হচ্ছে শুধুই ক্লজ। এটা কিন্তু ক্লজ না, আমি আবার বলছি এটা ফ্রেজ আর এটা হচ্ছে ক্লজ। কিন্তু আমি যদি বাক্যটা এভাবে লিখি, দেখো এভাবে লিখি, এভাবে যদি লিখি দ্য ওয়াটার, ঠিক আছে, দ্য ওয়াটার ওয়াজ হট, পানিটা গরম ছিল, পানিটা কি ছিল, পানিটা গরম ছিল। অ্যান্ড এবং, এবং আই কুড নট ড্রিঙ্ক ইট, পানিটা গরম ছিল এবং আমি এটা পান করতে পারি নাই। খেয়াল করে দেখো এটা তো আগের মতোই, আই হচ্ছে সাবজেক্ট, কুড হচ্ছে ফাইনিট ভার্ব। এবার দেখো এই জায়গাটা ভালো করে দেখে নাও, এই জায়গাটা তো আগেও ক্লজ ছিল, এখনও ক্লজ আছে। এই যে এই বাক্য দেখো ক্লজ ছিল, সাবজেক্ট ফাইনিট ভার্ব, সাবজেক্ট ফাইনিট। কিন্তু দেখো এখানে সাবজেক্টের পরে কি ছিল, বিইং, নন ফাইনিট। কিন্তু এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দ্য ওয়াটার, আর এই যে ওয়াজটা আছে না, পাস্ট ফর্মে আছে, এম ইজ আর প্রেজেন্ট, পাস্টে কি বলো ওয়াজ, কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো সাবজেক্ট এবং এটাও কিন্তু ফাইনিট ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো এটা কিন্তু আমি আবারও, এটা শুধু বিইং, নন ফাইনিট, এটা ওয়াজ, ফাইনিট, টেন্স চেনা যায়। তাহলে দেখো এই যে এই জায়গাটা কিন্তু এখন আর ফ্রেজ না, এখন আর কি বলো ক্লজ, এটা বাদে, এন্ড বাদে, তাহলে এটা হচ্ছে এখন একটা ক্লজ। তাহলে দেখো এই জায়গাটা এখানে এটাও ক্লজ, এটাও ক্লজ, অর্থাৎ একটা বাক্যে দুইটা ক্লজ। কিন্তু এখানে এটা হচ্ছে ফ্রেজ আর এটা হচ্ছে ক্লজ, অর্থাৎ একটা বাক্যে একটাই ক্লজ। এখন দেখো এখানে ফাইনিট ভার্ব কয়টা, একটা, এই জন্য এখানে একটাই ক্লজ। কিন্তু এখানে ফাইনিট ভার্ব কয়টা, একটা, দুইটা, এই জন্য এখানে দুইটা ক্লজ। তাহলে একটা কথা মনে রাখবা কোনো বাক্যে যদি ফাইনিট ভার্ব একটা হয়, কয়টা হয়, একটা, তাহলে মনে রাখবা ওই বাক্যে ক্লজও একটা। যদি ফাইনিট ভার্ব দুইটা হয়, ক্লজও দুইটা। মনে করো ফাইনিট ভার্ব আছে চারটা ওই বাক্যে, ক্লজও কয়টা, চারটা। মনে করো ফাইনিট ভার্বের সংখ্যা এক্স, ক্লজও এক্স। ফাইনিট ভার্ব যদি হয় y-1, সাপোজ, ক্লজও y-1। সোজা কথা হচ্ছে, মজা করে বললে এরকম হয় যে ফাইনিট ভার্বের সংখ্যা যদি হাম্বা হয়, ক্লজের সংখ্যাও হাম্বা হবে। অর্থাৎ এখানে যতগুলা ফাইনিট ভার্ব, এখানে ততগুলাই হচ্ছে ক্লজ। যতগুলা ফাইনিট ভার্ব থাকবে বাক্যে, ওই বাক্যে ক্লজ ততগুলা থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন এই যে যতগুলা ফাইনিট ভার্ব ততগুলা ক্লজ, এই যে এই কথাটা বলছি, এটাকে আমি এখন ডিটেলস আলোচনায় যাব যে কিভাবে ফাইনিট ভার্ব দেখে ক্লজ বের করা যায়, যত বড় বাক্যই হোক। তার আগে আমাকে একটু কমেন্ট বক্সে জানান যে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা, একটু ইয়েস নো কিছু একটা বলেন, এবং ক্লাসটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানান, ঠিক আছে? অবশ্যই সবাই শেয়ার করে দেন লাইভটা, ঠিক আছে, শেয়ার করে দেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসেন আমরা একটা সেন্টেন্স দেখাই এখন। সেটা হচ্ছে
এই বাক্যটা দেখো, এডুকেশন, ঠিক আছে, এডুকেশন বা এডুকেশন আর কি, ব্রিটিশ ইংলিশে এডুকেশন। এডুকেশন ইজ হোয়াট রিমেইনস, ঠিক আছে, এডুকেশন ইজ হোয়াট রিমেইনস। রিমেইনস শব্দের অর্থ হচ্ছে অবশিষ্ট থাকা বা বাকি থাকা। এডুকেশন ইজ, শিক্ষা হচ্ছে, হোয়াট রিমেইনস, যাহা বাকি থাকে, আফটার, ঠিক আছে, আফটার ওয়ান হ্যাজ ফরগটের পাস্ট পার্টিসিপল ফরগটও হয় আবার ফরগটেনও হয়, মানে গেট গট এরকম আর কি, আমরা এইভাবে লিখতাম, গেট গট, পাস্ট পার্টিসিপল কি হচ্ছে গটেন, ফরগেট, ফরগট, ফরগটেন। তো মডার্ন ইংলিশে গেট গট গটও লেখা হয়, গটেন আর লেখা লাগে না, ঠিক আছে, গেট গট গট দিলেও হবে, গটেন আর না দিলেও হয়। গটেন মানে প্রাচীন ইংলিশ আর কি, আগেরকার দিনের, মডার্ন ইংলিশ গটকে নেয়। তাহলে ওয়ান হ্যাজ ফরগট, হোয়াট ওয়ান হ্যাজ লার্ন ফ্রম স্কুল। আসো আমি বাক্যটা একটু ব্যাখ্যা করি, খুব ঠান্ডা মাথায় শুনেন, বড় একটা বাক্য। এটা হচ্ছে শিক্ষার একটা সংজ্ঞা। এই সংজ্ঞাটা দিয়েছেন, হ্যাঁ, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, জগৎ বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। একটু মনোযোগ দাও। উনি বলেছেন এডুকেশন ইজ, শিক্ষা হচ্ছে, হোয়াট রিমেন্স, হোয়াট মানে যাহা, রিমেন্স মানে বাকি থাকে বা অবশিষ্ট থাকে, আফটার ওয়ান হ্যাজ ফরগট, কেউ একজন ভুলে যাওয়ার পরে, ওয়ান হ্যাজ ফরগট, কেউ একজন ভুলে যাওয়ার পরে, হোয়াট ওয়ান হ্যাজ লার্ন, সে যাহা শিখে, ফ্রম স্কুল থেকে। অর্থাৎ আমরা সারা জীবন স্কুল, কলেজ, ভার্সিটি থেকে যা শিখছি, এই শিখার পরে আমরা যেটা ভুলে যাই, ওটার নাম শিক্ষা না। ভুলে যাওয়ার পরেও আমাদের যতটুকু মনে থাকে ততটুকুর নাম হচ্ছে শিক্ষা। আমি আবারও বলছি, এডুকেশন ইজ, শিক্ষা হচ্ছে, হোয়াট রিমেইনস, যেটা বাকি থাকে বা অবশিষ্ট থাকে, আফটার ওয়ান হ্যাজ ফরগট, কেউ একজন ভুলে যাওয়ার পরে, হোয়াট ওয়ান হ্যাজ লার্ন, সে যাহা শিখে, ফ্রম স্কুল, কোথায় থেকে, স্কুল থেকে। অর্থাৎ সারা জীবনে আমরা স্কুল, কলেজ, ভার্সিটি থেকে লেখাপড়া করে যা শিখছি, ওইটার নামই শিক্ষা না। শিক্ষার পরে যেটা আমরা ভুলে যাওয়ার পর মনে করো আমরা এতটুকু শিখছি, তো এতটুকু শেখার পরে এতটুকু আমরা ভুলে গেছি, এই ভুলে যাওয়ার নাম শিক্ষা না। যেটা আমাদের মনে আছে ভুলে যাওয়ার পরে, এটার নামই হচ্ছে শিক্ষা। দেখো, এটা হলো সাবজেক্ট। তাহলে ইজ ফাইনিট ভার্ব। এই যে দেখো, হোয়াট রিমেন্স, যাহা বাকি থাকে, ভার্বের সাথে এস বা ইয়েস আছে, থার্ড পারসন সিঙ্গুলার, হোয়াট রিমেন্স, এটা হচ্ছে ফাইনিট ভার্ব। এবার দেখো, ওয়ান হচ্ছে সাবজেক্ট, এই যে হ্যাজ ফাইনিট ভার্ব, এটা কিন্তু নন ফাইনিট ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার দেখো, ওয়ান হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে ফাইনিট ভার্ব, লার্নের পাস্ট পার্টিসিপল লার্ন, এটাও নন ফাইনিট। দেখো এই বাক্যে দেখো, খেয়াল করে দেখো, এটা হচ্ছে সাবজেক্ট ফাইনিট। দেখো, এটা সাবজেক্ট, এটা ফাইনিট, এটা সাবজেক্ট, এটা ফাইনিট, ঠিক আছে, এটা সাবজেক্ট, এটা ফাইনিট। মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এখানে ফাইনিট ভার্ব আছে কয়টা এই বাক্যে? টোটাল এই বাক্যে ফাইনিট ভার্ব আছে, আমরা একটু গুণে দেখি, 1 2 3 4। তাহলে এই বাক্যে ফাইনিট ভার্বের সংখ্যা 4টা। বিশ্বাস করো, যে বাক্যে 4টা ফাইনিট ভার্ব, ওই বাক্যে ক্লজও 4টা। অর্থাৎ যতগুলা ফাইনিট ভার্ব ততগুলা ক্লজ। কোন জায়গাটা ক্লজ জানো? এই যে সাবজেক্ট ফাইনিট ভার্ব না, এটা একটা ক্লজ। এই যে সাবজেক্ট ফাইনিট ভার্ব না, এটা একটা ক্লজ। এই যে সাবজেক্ট ফাইনিট ভার্ব, এটা একটা ক্লজ। এই যে সাবজেক্ট ফাইনিট ভার্ব, এটা একটা ক্লজ। আমরা একটু পরে ক্লজের যখন বিস্তারিত আমরা এখন শুধু ক্লজ বের করার উপায় শিখতেছি। আমরা যখন একটু পরে বিস্তারিত আলোচনায় চলে যাব, ক্লজ কীভাবে, কীভাবে কোনটা থেকে কোন জায়গা থেকে কোন জায়গায় ক্লজ কোথায় শুরু হয় কোথায় শেষ হয়, আরও আমরা ভালো বুঝতে পারবো। তার আগে আমরা আবারও বলে রাখি, বাক্যে যতগুলা ফাইনিট ভার্ব ততগুলা ক্লজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বাক্য দেখো। কারণ আমি যদি এরকম বলি কাউরে যে আই লাভ ইউ, আমি তোমার কী করি, আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ। আই লাভ ইউ বললাম, আমি তোমাকে ভালোবাসি। এটা জিনিস খেয়াল করে দেখছো, এখানে ফাইনিট ভার্বকে বলো, ফাইনিট ভার্ব হচ্ছে লভ, সাবজেক্টকে আই। তাহলে এখানে ক্লজ কয়টা আছে এই বাক্যে? একটা। এখানে ফাইনিট ভার্ব কয়টা? একটা না? তাহলে এই বাক্যে ক্লজও কিন্তু একটা। ঠিক আছে, ফাইনিট আর নন ফাইনিট একসাথে বসতে পারে পাশাপাশি, এটা আমি দেখাইছি ক্লাসের শুরুতেই। আপনি ক্লাসটা শেষ হইলে আবার টেনে দেখতে পারবেন। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, আমি যদি এখানে এভাবে লিখি
ইজ মেইন ভার্ব, হ্যাঁ হ্যাঁ, অক্সিলারি ভার্ব তো মেইন ভার্ব হিসেবে, ইজ মেইন ভার্ব না, যখন ইজ এখানে অক্সিলারি ভার্ব, কিন্তু এটা হচ্ছে ফাইনিট, ঠিক আছে। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব কিন্তু ফাইনিট, আর যেটা মেইন ভার্ব ছিল প্রিন্সিপাল গোয়িং, ওইটা হচ্ছে নন ফাইনিট আইএনজি যুক্ত ভার্ব। এই জিনিসটা দেখো, আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, হু কেম হেয়ার, যে এখানে এসেছিল। তাহলে দেখো, লোকটাকে আমি চিনি যে এখানে এসেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিলে দেখবা এখানে ফাইনিট ভার্ব হচ্ছে নো, ঠিক আছে, আর সাবজেক্টকে বলো আই। কিন্তু আমরা যদি একটু সামনে যাই, এখানে আরেকটা সাবজেক্ট হচ্ছে হু, যাকে আমি চিনি, যে এসেছিল, কামের পাস্ট হচ্ছে কেম, ফাইনিট ভার্ব। দেখো এই বাক্যে ফাইনিট ভার্ব কয়টা? এই বাক্যে ফাইনিট ভার্বের সংখ্যা 2টা, তাহলে এই বাক্যে ক্লজের সংখ্যাও 2টা, নিশ্চিত থাকো। আমি আবারও বলছি, যে বাক্যে যতগুলো ফাইনিট ভার্ব, দেখো এই বাক্যে ফাইনিট ভার্ব কয়টা? একটা, এখানে ক্লজ 2টা, কিন্তু এখানে বাক্যে ফাইনিট ভার্ব 2টা, ক্লজ 2টা। দেখো এখানে বাক্য কয়টা? বাক্য কিন্তু একটা, এখান থেকে শুরু হয়ে এখান থেকে শেষ হয়েছে। সেন্টেন্স একটা, কিন্তু ক্লজ 2টা। এখানে সেন্টেন্স কয়টা? একটা, ক্লজও একটা। এখানে সেন্টেন্স কয়টা? সেন্টেন্স একটা, কিন্তু এখানে ক্লজ আবার কয়টা? ক্লজ আবার 4টা। আমি এই মুহূর্তে আমরা ক্লজের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব, এবং খুবই ইম্পর্ট্যান্ট আলোচনা, হ্যাঁ, আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা আলোচনা এখন প্রবেশ করছি। তার আগে আমি আবার বলে রাখি যে এই যে লাইভ ক্লাসটা চলছে, এটা হচ্ছে আমার নতুন ব্যাচের, জুম অ্যাপের মাধ্যমে নিউ ব্যাচের ফ্রি লাইভ ক্লাস, ঠিক আছে, জুম অ্যাপ। তো আমি আবারও বলি, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে, হ্যাঁ, গ্রামার, ঠিক আছে, টপিকগুলো আমি বলি, গ্রামার, ভোকাবুলারি এবং লিটারেচার ক্লাস, ঠিক আছে। গ্রামার, ভোকাবুলারি, লিটারেচারে আমরা একটা ফ্রি ক্লাস নিয়েছি, আজকে আমরা গ্রামারের একটা ফ্রি ক্লাস দিচ্ছি, ঠিক আছে। এই মোট গ্রামার, লিটারেচার, ভোকাবুলারির উপর মোট 40টা ক্লাস, আর সলভ ক্লাস হচ্ছে 5টা, মোট হচ্ছে 45টা ক্লাস, ঠিক আছে। তো ব্যাচটা 20 তারিখে শুরু হয়েছে, একটা ক্লাস গ্রামারের হয়েছে, একটা লিটারেচার হয়েছে। এই 2টা ক্লাস ফেসবুকে অবশ্যই সেভ করা আছে, দেখে নেবেন। আর আগামীকাল থেকে, পরশু দিন থেকে 3 নাম্বার লেকচার, ওইটার ফ্রি ক্লাস থাকবে না, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে। যারা ইন্টারেস্টেড অবশ্যই ইনবক্সে, ফেসবুকের ইনবক্সে আমাকে নক দেন, ইনবক্সে, অথবা ফোন নাম্বার এটা, তবে আগে ইনবক্সে নক দিলে আমি আপনাকে বিস্তারিত পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে। যে কেউ এই নাম্বারে ফোন দিতে পারেন জানার জন্য, আর ইনবক্সে, ফেসবুকের ইনবক্সে আপনি নক দিয়ে রাখতে পারেন, আমি আপনাকে ডিটেলস পদ্ধতিটা আমি আপনাকে ডিটেলস পাঠিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে ফোন নাম্বার, ইনবক্স, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে ওকে, আর কোনো কিছু জানার থাকলে ইনবক্সে জানবেন, হ্যাঁ, ইনবক্স, আমি এর পরের আলোচনায় চলে যাব, ঠিক আছে। I am poor, I am finite verb, ঠিক আছে। ফরগট হচ্ছে নন ফাইনিট, লার্নও নন ফাইনিট, এগুলো ভার্বের পাস্ট পার্টিসিপল না, ভার্বের পাস্ট পার্টিসিপল মানেই হচ্ছে নন ফাইনিট, ফরগট এবং লার্ন, ঠিক আছে, নন ফাইনিট এগুলো। ওকে, আমি আমাদের পরের আলোচনায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো, ক্লজ, ঠিক আছে। ক্লজের আমরা একটু প্রকারগুলো দেখতে চাই, খুব মনোযোগ দাও। ক্লজ কিন্তু প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা আমরা শুনে একটু মনোযোগ দাও। এই যে প্রিন্সিপাল ক্লজ আছে না, প্রিন্সিপাল ক্লজটাকে মেইন ক্লজ বলা হয়। যাহাই প্রিন্সিপাল মানে কি? প্রধান, এটাই হচ্ছে মেইন ক্লজ। আবার এই ক্লজটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নামে জানি। খুব মনোযোগ দাও, আজ থেকে মনে রাখবা, যেটা প্রিন্সিপাল ক্লজ এটাই মেইন ক্লজ, এটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দরকার এইভাবে মনে রাখো, কলেজের যিনি প্রিন্সিপাল উনিই হচ্ছে মেইন টিচার, আবার উনি হচ্ছেন স্বাধীন টিচার, ঠিক আছে, একই কথা, হয় প্রিন্সিপাল, না হলে মেইন, না হলে ইন্ডিপেন্ডেন্ট। এবার ক্লজ, আরেকটা ক্লজ হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, আমি দুঃখিত, আরেকটা ক্লজ হচ্ছে
আরেকটা ক্লজের নাম হচ্ছে, এটা তো প্রিন্সিপাল মেইন ইন্ডিপেন্ডেন্ট, আরেকটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে নির্ভরশীল ক্লজ, যেটা সাবঅর্ডিনেট ওইটারই আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে পরাধীন বা নির্ভরশীল। তাহলে আজ থেকে মনে রাখবা সাবঅর্ডিনেট আর ডিপেন্ডেন্ট একই, কারণ সাবঅর্ডিনেট মানেই হচ্ছে পরাধীন বা নির্ভরশীল, আর এটা হচ্ছে স্বাধীন বা প্রধান ক্লজ। তাহলে ক্লজ কয় প্রকার? ক্লজ প্রিন্সিপাল মেইন ইন্ডিপেন্ডেন্ট একই কথা, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট। আর আরেকটা ক্লজ আছে, সেটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে সমশ্রেণীভুক্ত ক্লজ। সমশ্রেণীভুক্ত ক্লজ, এটার বাংলা অর্থ হচ্ছে সমশ্রেণীভুক্ত ক্লজ বা বাক্যাংশ। এবার আমরা একটু আরও সুন্দর করে বলি, খুব মনোযোগ দিয়ে শোনো। ক্লজ প্রধানত, আমি আবারও বলছি, ক্লজ প্রধানত কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। পিএসসি দিয়ে মনে রাখতে পারো, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, তাই না? তাহলে আমরা এইভাবে বলতে পারি, দেখো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কি বলো, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট ক্লজ, পিএসসি। এই যে প্রিন্সিপাল ক্লজ যেটা ভাই, এটার কোনো প্রকার নাই। কোঅর্ডিনেট ক্লজের কিন্তু কোনো প্রকারভেদ হয় না, কিন্তু এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে না, এটা 3 প্রকার। একটা নাম হচ্ছে নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। খুব মনোযোগ দাও। সাবঅর্ডিনেট ক্লজ যেটা, এটার প্রকারভেদ আছে, এটা 3 প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা ধারাবাহিকভাবে এখান থেকে শুরু করে এখানে গিয়ে শেষ করব, তাড়াহুড়া করা যাবে না। পরীক্ষা এগুলো অনেক আসে, কিন্তু তুমি যদি প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ভালো করে না বোঝো, তাহলে কিন্তু এগুলো বুঝতে প্রবলেম হবে। অনেকে কি করে, এগুলো বাদ দিয়ে হুট করে এগুলো পড়া শুরু করে, সে এগুলো ভালো করে বুঝবে না যদি এগুলো ক্লিয়ার না হয়। সেন্স আগে তোমাকে সবসময় রাখতে হবে, সবসময় 0 থেকে একদম হিরো হওয়ার ট্রাই করবা। হুট করে হিরো হইতে গেলে সমস্যা আছে। এক লাফে কেউ আকাশ ছুঁতে পারে না, এক লাফে কেউ 10 তলা বিল্ডিং উঠতে পারে না, সিঁড়ি ভেঙে ভেঙে যাইতে হয়। তাহলে এই যে ক্লজটা আছে না, ক্লজ 3 প্রকার: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। প্রিন্সিপালের কোনো প্রকার নাই, কোঅর্ডিনেটের কোনো প্রকার নাই, সাবঅর্ডিনেট 3 প্রকার: নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আরেকটা কথা বলি, গঠনভেদে, হ্যাঁ, গঠনভেদে সেন্টেন্স 3 প্রকার। একটা নাম হচ্ছে সিম্পল, আমরা জানি সিম্পল সেন্টেন্স, এরপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই যে সেন্টেন্স, কিন্তু সেন্টেন্স আমরা যে জানি সেন্টেন্স 5 প্রকার, ওই 5 প্রকার হচ্ছে অর্থভেদে। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, হ্যাঁ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। কিন্তু এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো কিন্তু সেন্টেন্সের প্রকারভেদ। এগুলো হচ্ছে গঠনভেদে। গঠনভেদে মনে রাখবা বাক্য হচ্ছে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সবসময় মাথায় রাখবা অর্থভেদে বাক্য হচ্ছে 5 প্রকার, আর গঠনভেদে বাক্য হচ্ছে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে বাক্য কিন্তু 3 প্রকার। আবার ক্লজও কিন্তু প্রধানত 3 প্রকার: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। সাবঅর্ডিনেটও আবার 3 প্রকার: নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সব 3 প্রকার 3 প্রকার। ক্লজের মধ্যে 4 প্রকারের কিছু নাই, সব 3টা করে বের হয়েছে। এবার আসো আরেকটা জিনিস দেখো। ওকে, তো আমরা এবার এই জিনিসটা দেখো, এইদিকে তাকাও, হ্যাঁ। সিম্পল সেন্টেন্স সবার আগে, সিম্পল সেন্টেন্স। প্রশ্ন হচ্ছে সিম্পল সেন্টেন্স মানে কি? সিম্পল সেন্টেন্স সর্বমোট কয়েকটা প্রকার, সর্বমোট অনেক প্রকার আছে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আবার কমপ্লেক্স কম্পাউন্ড নামে একটা আছে, কম্পাউন্ড কমপ্লেক্স নামে একটা আছে, এরপরে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, এরকম অনেক 5-10 প্রকার হয়ে যায় সেন্টেন্স সর্বমোট হিসাব করলে। আচ্ছা, সিম্পল সেন্টেন্সের বাংলা অর্থ কি দেখো। সিম্পলের বাংলা অর্থ হচ্ছে সরল বাক্য। খুব মনোযোগ দাও, কি বাক্য? সরল বাক্য। আর মনে রাখবা সিম্পল সেন্টেন্স কাকে বলে, আজ থেকে মনে রাখবা, যে সেন্টেন্সে একটি ফাইনিট ভার্ব থাকে। আমার সাথে সাথে মনে মনে বলো, যে সেন্টেন্সে একটি ফাইনিট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। শেষ। আবারও বলি,
যে সেন্টেন্সে ফাইনিট ভার্ব একটা, ওটারে বলো সিম্পল সেন্টেন্স। কয়টা ফাইনিট ভার্ব ভাইয়া? একটা ফাইনিট ভার্ব। একটা ফাইনিট ভার্ব মানে কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। আচ্ছা, ফাইনিট ভার্ব যদি একটা হয় তাহলে ক্লজ কয়টা? ফাইনিট ভার্ব যদি একটা হয় তাহলে ক্লজও কিন্তু একটা। তাহলে আজ থেকে মাথায় রাখবে, একদম ক্লিয়ার কাট কথাবার্তা। যেখানে যেখানে একটা ফাইনিট ভার্ব, যেখানে একটা ফাইনিট ভার্ব ওইটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। একটা ফাইনিট ভার্ব মানে একটা ক্লজ, তার মানে যেখানে একটা ক্লজ ওইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন একটা এই জিনিসটা দেখো, এই প্রশ্নটা একটু দেখো, এটা বিসিএসে আসা প্রশ্ন। হুইচ ওয়ান ইজ সিম্পল সেন্টেন্স? নিচের কোনটি সরল বাক্য? খুব মনোযোগ দাও। আই নো, আমি কিন্তু আবারও বলছি, একটা ফাইনিট ভার্ব থাকলে সেটা সিম্পল, বা একটা ক্লজ থাকলে সেটা সিম্পল। আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় থাকে। ডু অর ডাই, করো নতুবা মরো। এরপরে দেখো আরেকটা দেখো, লুক বিফোর ইউ লিপ। লিপ মানে হচ্ছে লাভ দেয়া, লিপ শব্দের অর্থ হচ্ছে লাভ দেয়া। লুক মানে তাকানো, এটার অর্থ হচ্ছে তাকাও লাভ দেওয়ার আগে, মানে ভাবিয়া করিও কাজ, করিয়া তুমি ভাবিও না। আচ্ছা, এই তিনটার মধ্যে সিম্পল কোনটা সিম্পল, এ বি না সি? যে যারা যারা ক্লাসটা করতেছেন প্রত্যেকেই কমেন্ট করেন একটা, প্রত্যেকেই এ বি না সি দ্রুত কমেন্ট করেন। এ বি না সি প্রত্যেকে কমেন্ট করেন, একজনও বাদ দিবেন না। সবাই কমেন্ট করেন এ বি না সি। ওকে, দেখি কার কি অবস্থা। সবাই কমেন্ট করেন নাই না? আয় হায় রে। ওকে, আচ্ছা আমি বলি আবার। আচ্ছা শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা একটা অপশন বাড়িয়ে দেই, ঠিক আছে? একটা অপশন বাড়িয়ে দেই, দেখি তারপর কি হয়। এই অপশনটা যোগ করে দেই, সেটা হচ্ছে আই নো হিজ লিভিং প্লেস। আই নো হিজ লিভিং প্লেস। আচ্ছা এবার দেখেন তো কোনটা হইতে পারে। এবার কি মনে হয়? আই নো হিজ লিভিং প্লেস যোগ করে দিলে কি হয়? একটা বাড়াই দিলাম অপশন, আই নো হিজ লিভিং প্লেস। ঠিক আছে, ওকে। এখন আমরা একটু আলোচনা করতে চাই যে আসলে অ্যান্সার কোনটা হওয়া উচিত। প্রথমত দেখেন, আমি যদি অপশন এ তে যাই, হ্যাঁ অপশন এ দেখো, নো হচ্ছে ফাইনিট ভার্ব। এই যে সাবজেক্টকে হি লিভস, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, সরি এটাও ফাইনিট ভার্ব। থার্ড পারসন সিঙ্গুলার, যে ভার্বের সাথে এস বাই এস, লিভস। তাহলে দেখো এটাও ফাইনিট, এটাও ফাইনিট। ফাইনিট কয়টা? ফাইনিট দুইটা। তো দুইটা ফাইনিট মানে ক্লজ কয়টা? ক্লজও দুইটা। তাহলে এটা বাদ, এটা কিন্তু সিম্পল না। এটা কি সেন্টেন্স আমরা পরে বলবো, কিন্তু এটা কিন্তু সিম্পল না।
এবার দেখো ডু, ডু মানে করো, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্ট উজ্জ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু বাক্যের সাবজেক্ট কি থাকে, উজ্জ থাকে। হ্যাঁ, যেমন গো, গো মানে কি, আমি যদি বলি গো যাও, তো গো মানে কি তুমি যাও, এখানে সাবজেক্ট উজ্জ আছে। তাহলে ডু মানে হচ্ছে করো, কে করবে, তুমি করো, সাবজেক্ট। ডাই, ডাই মানে হচ্ছে মরো, কে মরবে, তুমি মরো। তাহলে এখানে ইউ নামক একটা সাবজেক্ট উজ্জ আছে, আবার এখানে ইউ নামক একটা সাবজেক্ট উজ্জ আছে। তাহলে দেখো ডু অর ডাই, করো অথবা মরো, এখানে ফাইনিট ভার্ব, এটাও ফাইনিট, এটাও ফাইনিট। ফাইনিট এটাকে বাংলায় বলে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, ডু অর ডাই। দেখো ফাইনিট কয়টা, ফাইনিট হচ্ছে দুইটা, দুইটা ফাইনিট মানে আর যাই হোক। ক্লজ কয়টা, দুইটা, দুইটা ক্লজ মানে আর যাই হোক সিম্পল হবে না, এটাও কেটে দিলাম। দেখো ডু যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, লুকও কিন্তু ইম্পারেটিভ। লুক তাকাও, কে তাকাবে, তুমি তাকাও, ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট উজ্জ আছে। লুক মানে হচ্ছে ইউ লুক বিফোর ইউ লিভ, তুমি লাভ দেওয়ার আগে। লুক বিফোর ইউ লিভ, তুমি লাভ দেওয়ার আগে, মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে দেখো ইউটা কি, সাবজেক্ট। তাহলে এখানে লিপ আছে না, লিপ, লিপ কিন্তু ফাইনিট ভার্ব। তাহলে দেখো এখানে লুক হচ্ছে ফাইনিট ভার্ব, আবার লিপও ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব কয়টা, ফাইনিট ভার্ব হচ্ছে দুইটা। তাহলে দুইটা ফাইনিট ভার্ব মানে ক্লজ কয়টা, দুইটা, দুইটা ক্লজ, আর যেটাই হোক সিম্পল হবে না, কাটাও। হ্যাঁ, কাটলাম। এবার দেখো আমি যদি নো এর দিকে তাকাই, নো হচ্ছে ফাইনিট, ঠিক আছে। আর লিভিং, লিভিং হচ্ছে ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে না, ভার্বের সাথে আইএনজি, আমি কিন্তু বারবার বলেছি এটা হচ্ছে নন ফাইনিট। তাহলে দেখো এই বাক্যে লিভিং হচ্ছে নন ফাইনিট, কিন্তু নো কিন্তু ফাইনিট। তাহলে দেখো ফাইনিট কয়টা, ফাইনিট একটা। নন ফাইনিট কয়টা আছে এটা দেখা দরকার নাই, নন ফাইনিট নাও থাকতে পারে, একটাও থাকতে পারে, হাজারটাও থাকতে পারে, এটা দেখার দরকার নাই। ফাইনিট কয়টা আছে, ফাইনিট একটা। ফাইনিট একটা মানে ক্লজ কয়টা, একটা। একটা ক্লজ মানে শিওর, এটা একটা কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। দেখছো অ্যান্সার হচ্ছে ডি। এবার বলো কার কার উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, যাদের উত্তর সঠিক হয়েছে বলেন কার কার সঠিক হয়েছে। ঠিক আছে, কে কে সঠিক উত্তর দিতে পেরেছেন দেখি জানান। সঠিক উত্তর কে কে দিতে পেরেছেন জানান। ওহ গুড, থ্যাংক ইউ। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, যারা নান লিখেছেন তাদেরটা সঠিক হয়েছে, আর পরবর্তীতে ডি দিয়েছেন, ডি তো অবশ্যই সঠিক উত্তর। যারা সঠিক উত্তর দিয়েছেন সবাইকে কংগ্রেচুলেশন, ঠিক আছে। হ্যাঁ, কংগ্রেচুলেশন, অভিনন্দন, অভিনন্দন। ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা এখন দেখো আমাদের ক্লাস আর বেশিক্ষণ নাই, হয়তো আমরা আধা ঘন্টার মতো থাকবো, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা এখন আমরা বলবো, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট, অনেক। তার মানে আজ থেকে আমরা জানলাম যে যেখানে একটা ফাইনিট ভার্ব সেখানে একটা ক্লজ, আর একটা ক্লজ মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স। আসো এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শোনো, আজ থেকে মনে রাখবা কোঅর্ডিনেট কনজাংশন কী জিনিস এটা একটু জেনে নাও। কোঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে, কি কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, খুব মনোযোগ দাও। কোঅর্ডিনেট কনজাংশন, শোনো, কোঅর্ডিনেট কনজাংশন কী জিনিস জানো, এ দেখো, এ দেখো ফ্যান, ঠিক আছে, ফ্যান বয়েজ, ফ্যান বয়েজকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। ফ্যান বয়েজ কোঅর্ডিনেট কনজাংশন কীভাবে দেখো, এদিকে তাকাও, এই যে এসটা আছে না, এস, ফ্যান বয়েজকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। এই যে এখানে যে এস আছে, এস মনে রাখবা, এস তো হচ্ছে সো, সো মানে কি সুতরাং।
ইতে হচ্ছে এলস। এলস মানে হচ্ছে অন্যথায়। 40তম বিসিএসে এলস নিয়ে প্রশ্ন আসছে। এলস মানে হচ্ছে অন্যথায়। এই যে ওয়াইতে দেখতে পাচ্ছ, ওয়াই হচ্ছে ইয়েট। ইয়েট মানে হচ্ছে তথাপি। ও দেখতে পাচ্ছ না, ওতে হচ্ছে অর। অর অথবা আদারওয়াইজ হয়, আদারওয়াইজ অন্যথায়, অর আদারওয়াইজ, ঠিক আছে। এই যে বি ভদ্রলোক দেখতে পাচ্ছেন, এই বিতে হচ্ছে উনি হচ্ছেন বাট, কিন্তু। এই যে এন, এন দিয়ে কিন্তু নর হয়, নর। আমরা নাইদার নর লিখি না, নাইদার নর। আবার এন দিয়ে হয় নট অনলি, ঠিক আছে। নট অনলি ডট 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 কি হয়, বাট অলসো। নট অনলি বাট অলসো। এন দিয়ে আরেকটা হয় কি জানো, এন দিয়ে আরেকটা হয় নেভার দি লেইজ। নেভার দি লেইজ মানে কি জানো, নেভার দি লেইজ শব্দের অর্থ হচ্ছে তথাপি। নেভার দি লেইজ মানে হচ্ছে তথাপি। আর এইতে এ দিয়ে হচ্ছে অ্যান্ড এবং, ঠিক আছে। আর এফ দিয়ে হচ্ছে ফর। আমরা নর্মালি জানি যে ফর মানে হচ্ছে জন্য, কিন্তু এখানে ফর একটা কনজাংশন। ফর মানে হচ্ছে কারণ। ভাইরা আমার, প্লিজ ফ্যান বয়েসটা একটা বার দেখো, ফ্যান বয়েসটা আরেকবার দেখো। দেখো এই ফ্যান বয়েস জানলে তোমার কাছে কম্পাউন্ড সেন্টেন্স একদম জিলাপির মতো, সরি জিলাপির মতো না, জিলাপির প্যাসের মতো না, পানির মতো সহজ হয়ে যাবে। ফ্যান বয়েস। এসতে হচ্ছে কি সো, ইতে হচ্ছে এলস, ওয়াইতে হচ্ছে ইয়েট, ওতে অর অথবা আদারওয়াইজ, বিতে কি বলো, বিতে বাট, এনতে নর হয়, হ্যাঁ নট অনলি বাট অলসো হয়, নেভার দি লেস হয়, তাই না। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এ দিয়ে অ্যান্ড হয়, এফ দিয়ে হয় ফর, ঠিক আছে, ফর। এগুলোর নাম কি ভাইয়া, এগুলোর নাম হচ্ছে কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট কনজাংশন। এগুলো কিন্তু অবশ্যই কোঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে, অন্য কিছু নেই। এগুলোর নাম হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, এবার কোঅর্ডিনেট কনজাংশন যেহেতু জানছো, এবার আরেকটা জিনিস তোমাকে জানতে হবে। এই জিনিস না জানলে খবর আছে। জিনিসটা কি, কোঅর্ডিনেট কনজাংশন যেহেতু জেনে গেছো, তাহলে তোমাকে সাবঅর্ডিনেট কনজাংশন নামে একটা কনজাংশন আছে কিছু, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। সাবঅর্ডিনেট কনজাংশন, এই কোঅর্ডিনেট সাবঅর্ডিনেট কনজাংশন জানা মানে হচ্ছে ক্লজ এবং সেন্টেন্স তোমার হাতের মুঠোয়। দেখো কোঅর্ডিনেট কনজাংশন, শোনো ভাই, এখানে যারা আছে, এই যে ফ্যান বয়েজ আছে না, আমি আবারও বলি, ফ্যান বয়েজ মানে হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এখন এই ফ্যান বয়েজ বাদ দিয়ে দুনিয়ার যা আছে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। শোনো আবারও বলি ভাই, ফ্যান বয়েজ বাদ দিয়ে যা আছে, ফ্যান বয়েজ বাদ দিয়ে যা আছে এগুলো হচ্ছে সব সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে। ফ্যান বয়েজ বাদে আর যা আছে সব হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কারা, দেখো ফ্যান বয়েজ ব্যতীতগুলা, যেমন যত ডব্লিউএস ওয়ার্ড আছে, ঠিক আছে, যত ডব্লিউএস ওয়ার্ড আছে, হু, হুম, হুস, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, সব হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এরপরে দ্যাট, দ্যাট একটা সাবঅর্ডিনেট কনজাংশন। এরপরে দেখো সো দ্যাট, সো দ্যাট মানে হচ্ছে যাতে করে, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন। এরপরে দেখো ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট, এগুলো সাবঅর্ডিনেট কনজাংশন। এরপরে দেখো এই যে অ্যাজ, এটা সাবঅর্ডিনেট কনজাংশন। সিন্স, এটাও সাবঅর্ডিনেট কনজাংশন, অ্যাজ, সিন্স। এরপর হচ্ছে বিকজ, ঠিক আছে। এরপর হচ্ছে ইফ, যদি। এরপরে ইন কেস, ইন কেস, ঠিক আছে। এরপরে দেখো আরও আছে, টিল আছে, টিল, হ্যাঁ। এরপর হচ্ছে আনটিল, ওকে। এরপর হচ্ছে দো আছে, দো। এরপর হচ্ছে অল দো, দো, অল দো, এক্সেট্রা। মানে আমি আবারও বলি, এই জিনিসগুলো বাদে, এই যে ফ্যান বয়েজ বাদে যত কনজাংশন আছে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট জুম অ্যাপের, এরা যে হ্যান্ড নোটটা পাবে, হ্যান্ড নোটে এগুলো সব পুরো সবগুলো লেখা আছে, ঠিক আছে, সব লেখা আছে, ডিটেলস লেখা আছে, এই ডিটেলস এগুলো লেখা আছে, লিখতে হবে না, ঠিক আছে, অ্যাকসেপ্টটা দিয়ে রাখছি। তাহলে দেখো আমি আবারও বলি, যেগুলো ফ্যান বয়েজ এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে, কোঅর্ডিনেট কনজাংশন। আর ফ্যান বয়েজ বাদ দিয়ে যেগুলো আছে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে, মনে রাখবা। হ্যাঁ, ফ্যান বয়েজ বাদ দিয়ে হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, আর ফ্যান বয়েজ থাকলে সেটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে কথা, কারা কারা ফ্যান বয়েজ আর কারা কারা ফ্যান বয়েজ ব্যতীত সব এখানে বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে, ওকে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন সিম্পল সেন্টেন্স শিখছি, মনে আছে? সিম্পল মানে কি ছিল?
সিম্পল মানে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব মানে একটা ক্লজ, মনে আছে তো? এবার দেখো আমরা এখন কি করব। আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স পরে, আগে কম্পাউন্ড। হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্স বা বাক্য, বাংলায় লিখলাম, একটু বাংলা একটু ইংরেজি। হ্যাঁ, কম্পাউন্ড বাক্য। কম্পাউন্ড বাক্যাংশ না, কিন্তু কম্পাউন্ড ক্লজ না, কম্পাউন্ড হচ্ছে সেন্টেন্সের নাম। দেখো দেখো মনোযোগ দিয়ে দেখো, দেখো এদিকে তাকাও। এই পাশে যদি একটা ক্লজ থাকে, এখানে একটা ক্লজ আছে, হ্যাঁ, আবার এই পাশে একটা ক্লজ আছে, ভালো করে বুঝো, এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, দুই পাশে দুইটা ক্লজ। মাঝখানে যদি একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকে, কি থাকে? কোঅর্ডিনেট কনজাংশন। এখন তো ওই যে এবার বলো, কোঅর্ডিনেট কনজাংশন যদি মনে না থাকে তাহলে কোঅর্ডিনেট কনজাংশন মানে হচ্ছে ফ্যান ভয়েস। একটু আগে যেগুলো লিখে দিছি, ফ্যান ভয়েসগুলোই হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে দেখো, যদি এ পাশে একটা ক্লজ থাকে, এ পাশে একটা ক্লজ থাকে, দুইটা ক্লজকে যদি যুক্ত করে কে বলো? কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন মানে কে বলো? ফ্যান ভয়েস। তাহলে মনে রাখবা ওই বাক্যটার নামই হচ্ছে কম্পাউন্ড বাক্য। কত সহজ তুমি দেখো, আমি আবারও বলছি, এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, মাঝখানে ফ্যান ভয়েস, তাহলে ওই বাক্যের নাম হচ্ছে কম্পাউন্ড বাক্যাংশ। এবার এদিকে তাকাও, এই যে এই ক্লজটার এই ক্লজটা যখন ফ্যান ভয়েসকে যুক্ত করে তখন যে বাক্যটা হয় ওই বাক্যের নাম কম্পাউন্ড বাক্য। এখন যখন যুক্ত করে ফেলে ফ্যান ভয়েস দ্বারা, তখন এই যে ক্লজটা, এটা কিন্তু স্বাধীন প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ, কিন্তু প্রথমত এরা প্রিন্সিপাল ক্লজ হিসেবে থাকে, কিন্তু যখন যুক্ত হয়ে যায় কোঅর্ডিনেট কনজাংশন বা ফ্যান ভয়েস দ্বারা যখন যুক্ত হয়ে যায় তখন এই ক্লজটার নাম হয়ে যায় কোঅর্ডিনেট ক্লজ। কেন জানো? কারণ ওই যে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, আবার এই ক্লজটার নাম হয়ে যায় কোঅর্ডিনেট ক্লজ। আমি আবারও বলছি, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যখন দুইটা ক্লজ যুক্ত থাকে তখন এটাও কোঅর্ডিনেট ক্লজ, এটাও কোঅর্ডিনেট ক্লজ। আসো একটা জিনিস দেখো, সেটা হচ্ছে, এদিকে তাকাও, সেটা হচ্ছে আমি যদি এভাবে বলি, দেখো, শি ওয়াকড স্লোলি, সে আস্তে আস্তে হেঁটেছিল, ঠিক আছে? শি ওয়াকড স্লোলি। শি ওয়াকড কি বলো? শি ওয়াকড স্লোলি। ওকে, সো তাই শি মিসড, সে আস্তে আস্তে হেঁটেছিল, তাই সে মিসড দ্য বাস, বাসটা কি করেছে? বাসটা মিস করেছিল। দেখো, সে আস্তে আস্তে হেঁটেছিল তাই বাসটা মিস করেছিল। খেয়াল করে দেখো, খুব মনোযোগ দাও, এখানে সাবজেক্ট কে বলো? এখানে এই যে এই বাক্যটাতে সাবজেক্ট হচ্ছে শি, ওয়াকড হচ্ছে ফাইনাইট ভার্ব। খেয়াল করে দেখো, তাহলে এই জায়গা থেকে এই জায়গাটা একটা ক্লজ। এবার দেখো, এটা কিন্তু সো কিন্তু ক্লজ না, সো হচ্ছে ফ্যান ভয়েস, মানে সো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এবার দেখো, এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, তাহলে এই জায়গাটা একটা ক্লজ। দেখো ভাইয়া, দুইটা ক্লজ, এটাও ক্লজ, এটাও ক্লজ, দুইটা ক্লজ যুক্ত হয়েছে কি দিয়ে? সো দিয়ে। সোটাকে বলো ফ্যান ভয়েসের সো, এই যে সো, তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে দেখো, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে বাক্যটা, এই বাক্যের নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু যদি বলো, দেখো এটা পুরোটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু যদি বলো যে এটা কি, যদি বলো যে এটা কি, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। যদি বলো এটা কি, এটাও হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আমি কি বুঝতে পারছি? দেখো, আমি আরও উদাহরণ দিব। হ্যাঁ, আমি আরও উদাহরণ দিব। সেটা হচ্ছে যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন, হ্যাঁ, এই যে একটা ফেক আইডি থেকে খুব ডিস্টার্ব করতে চাইছে, সামনে পাইলে থাপ্পড় দিতাম, থাপ্পড় দিয়ে দাঁতও ফালাই দিতে পারতাম। এত বেয়াদব মানুষ হয়। ফ্রি ক্লাস করাইতেছি ভাই, আপনি করলে করবেন, না করলে যান, এখানে ফাইজলামি করার তো দরকার নাই। বেয়াদব কোথাকার। শি ওয়াকড স্লোলি, এরপর হচ্ছে শি মিসড দ্য বাস। ঠিক আছে, দেখো, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ক্লজ, আবার সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ক্লজ। সোটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে দেখো, দুইটা ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়, কি দ্বারা যুক্ত হয়? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যখন দুইটা ক্লজ যুক্ত হয় তখন ওই দুইটা ক্লজেই পুরো সেন্টেন্সটা হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স,
আর এটা হয়ে যায় কোঅর্ডিনেট ক্লজ, এটাও কোঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স না কিন্তু। আর মাঝখানের এটা তো কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে যদি বলে এটা কি কোঅর্ডিনেট ক্লজ, এটা কি কোঅর্ডিনেট কনজাংশন, এটা কি কোঅর্ডিনেট ক্লজ, এই দুইটা ক্লজ, এটা হলো কনজাংশন। আরেকটা বাক্য দেখো, she has many mistakes, তার অনেক ভুল ভ্রান্তি আছে। she has many mistakes, ঠিক আছে, তার অনেক কি আছে, তার অনেক ভুল ভ্রান্তি আছে, তার অনেক ভুল ভ্রান্তি আছে, ঠিক আছে। এবার দেখো ইয়েট, ইয়েট মানে হচ্ছে তথাপি, ইয়েট মানে হচ্ছে তথাপি বা তবুও। আই লাইক হার, আই লাইক হার, তার অনেক ভুল ভ্রান্তি আছে, তথাপি বা তবুও আমি তাকে কি করি, পছন্দ করি। দেখো এখানে সাবজেক্টকে শি, ফাইনাইট ভার্বকে হ্যাজ, পুরোটা মিলে হচ্ছে একটা ক্লজ। দেখো সাবজেক্ট আই, ফাইনাইট ভার্ব লাইক, পুরোটা ক্লজ। এবার দেখো এই যে ইয়েটটা আছে না, ইয়েট, ইয়েটটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। দেখছো ওই যে ফ্যান বয়েজের ইয়েট, এবার এটা তো একটা ক্লজ তাই না, আবার এটাও একটা ক্লজ। তো এরা কিন্তু প্রথমত ছিল প্রিন্সিপাল ক্লজ, কিন্তু যখন ওই যে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে গেছে, এই জন্য এটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, এটার নামও হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। দুইটা কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, দুইটা কোঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। দেখো যারা বুঝতে পারছো না আরেকটা দেখো, ঠিক আছে, আরেকটা দেখো, দেখো স্টাডি, স্টাডি হার্ড, পুরো সেন্টেন্সটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। স্টাডি হার্ড, ভালো করে পড়ো, অর ইউ কান্ট, নতুবা তুমি পারবে না, কি করতে পারবে না, অর ইউ কান্ট পাস, ভালো করে পড়ো নতুবা তুমি আসলে পাস করতে পারবা না, ভালো করে পড়ো নতুবা পাস করতে পারবা না। দেখো স্টাডি হার্ড, এখানে সাবজেক্ট কিন্তু নাই, তাহলে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট উজ্জ্ব আছে, ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব ক্লজ। দেখো দুইটা ক্লজ কিন্তু, তাহলে দেখো দুইটা ক্লজ, এখানে কে আছে বলো, এটা কে আছে, অর, দুইটা ক্লজ, কয়টা ক্লজ হচ্ছে দুইটা, এখানে হচ্ছে অর, অরটা কি আমরা জানি, অরটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, ফ্যান বয়েস। তাহলে দেখো এটাও কোঅর্ডিনেট ক্লজ, এটাও হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই যে পুরা সেন্টেন্সটা দেখো, পুরা সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, পুরা সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। লাস্ট আরেকটা দেখো, হ্যাঁ লাস্ট আরেকটা দেখো, লাস্ট আরেকটা দেখো, ডু অর ডাই, করো অথবা কি বলো, করো অথবা মরো, ডু অর ডাই। দেখো এখানে কে আছে বলো, অর, দেখো অর হচ্ছে কি কোঅর্ডিনেট কনজাংশন। এবার দেখো ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট উজ্জ্ব, ফাইনাইট ভার্ব সাবজেক্ট উজ্জ্ব, তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। পুরো সেন্টেন্সটার নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, সেন্টেন্স কিন্তু কম্পাউন্ড, এটাও ক্লজ, এটাও ক্লজ, এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, তাহলে এটার নাম কোঅর্ডিনেট ক্লজ, এটার নামও হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। প্রিয় শিক্ষার্থীরা আপনারা আসলে কতটুকু বুঝতে পেরেছেন আমি একটু টেস্ট করি, ঠিক আছে, একটু টেস্ট করি, টেস্ট করলে আমি বুঝতে পারবো। ওকে, স্টাডি একটা ভার্ব, স্টাডি মানে হচ্ছে পড়ো, সাবজেক্ট উজ্জ্ব আছে আর কি, এটা ভার্ব হিসেবে বসছে না, বাক্যের শুরুতে বসছে, সাবজেক্ট উজ্জ্ব আছে। ওকে, এক নম্বর বাক্য দেখো, এক, এটা কোন সেন্টেন্স বলো, হি ওয়াজ পানিশড ফর হিজ ডিসঅনেস্টি, তার অসততার জন্য সে শাস্তি পেল। বলো এটা কি সেন্টেন্স, এক নাম্বারটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, এটা কি সেন্টেন্স, হি ওয়াজ পানিশড ফর হিজ ডিসঅনেস্টি।
ওকে, অনেকেই কমেন্ট করছেন ফর দেখে অনেকেই ভেবেছেন এটা কম্পাউন্ড সেন্টেন্স। একটু মনোযোগ দেন, এই বাক্যটা আমরা লিখি, হ্যাঁ, কম্পেয়ার করি দুইটা বাক্যের মধ্যে। হি ওয়াজ পানিশড, তাকে কি করা হয়েছিল, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। ফর হি ওয়াজ ডিসঅনেস্ট, কারণ সে কি ছিল, কারণ সে অসৎ ছিল। এবার দেখেন তো 2 নাম্বারটার 1 নাম্বারটার মধ্যে পার্থক্য কোথায় আর মিল কোথায়? এখন পার্থক্য আর মিল খুঁজে পাবেন 2 এবং 1-এর মাঝে। 2 নাম্বারটা কি সেন্টেন্স বলেন? 2 নাম্বারটা 2, 1 কি 2 কি? হ্যালো গাইস, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো। এই বাক্যে এই বাক্যে দেখো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব, খেয়াল করছো? এটা যদি সাবজেক্ট হয় এটা কি ভার্ব? ফাইনিট ভার্ব। আর এখানে ফর আছে না, ফরের পরে কিন্তু কোনো সাবজেক্ট ফাইনিট ভার্ব নাই। হিস কিন্তু সাবজেক্ট না, আবার ডিসঅনেস্টি কিন্তু ফাইনিট ভার্ব না, ডিসঅনেস্টি হচ্ছে একটা নাউন। দেখো এটা কিন্তু ক্লজ না, এটা হচ্ছে ফ্রেজ। আবার এখানে দেখো সাবজেক্টকে বলো হি, ওয়াজটা হচ্ছে ফাইনিট ভার্ব। এবার ফরের পরে দেখো, ফরের পরে হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে দেখো সাবজেক্ট ফাইনিট ভার্ব, সাবজেক্ট ফাইনিট ভার্ব, দেখছো? তাহলে দেখো এই জায়গাটা, পুরো জায়গাটার দিকে খেয়াল করো, এটা কিন্তু একটা ক্লজ, কারণ সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে। আবার এটাও একটা ক্লজ, সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে। দুইটা ক্লজকে যুক্ত করেছে কে বলো? ফর, কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে এই যে 2 নাম্বারটা হচ্ছে কম্পাউন্ড, কারণ দুইটা ক্লজ আছে। কিন্তু দেখো 1 নাম্বার বাক্যে এটা হচ্ছে ক্লজ, সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে, ক্লজ 1 নাম্বার বাক্যে। কিন্তু এখানে কি সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে? নাই। এখন এটা হলো চিহ্ন। তুমি ফ্যান বয়েজ মনে করছো যে ডোরা কাটা চিহ্ন থাকলেই কি বাঘ হয়ে যাবে? না, ডোরা কাটা চিহ্ন থাকলে বাঘ হবে না। বিড়াল হতে পারে, হরিণ হতে পারে, ডোরা কাটা দাগ থাকা মানেই বাঘ নয়, ঠিক আছে? এটা চিহ্ন থাকা মানে কম্পাউন্ড এমন না। এখানে কোনো ক্লজ নাই, সাবজেক্ট ফাইনিট নাই। তো এখানে সাবজেক্ট ফাইনিট একটা, আর এখানে সাবজেক্ট ফাইনিট দেখো 2টা করে, 2টা ক্লজ। এটা কম্পাউন্ড, ফ্যান বয়েজ আছে। আর একটাই সাবজেক্ট, একটাই ফাইনিট। আমরা বলেছি একটা ফাইনিট মানে ক্লজ কয়টা? একটা। তাহলে এটা অবশ্যই কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তাহলে কার 1 নাম্বারটা সিম্পল, 2 নাম্বারটা হচ্ছে কম্পাউন্ড। কার কার সঠিক হয়েছে বলো? 1 নাম্বারটা সিম্পল, 2 নাম্বারটা হচ্ছে কম্পাউন্ড। কার কার সঠিক হয়েছে? হ্যাঁ, সঠিক উত্তর কে কে দিয়েছ? 40তম বিসিএস এই প্রশ্নটা আসছে, 40তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। আসলে আমরা একটু দেখি কি আসছে, একটু দেখি। ইউ শুড হারি আপ, হারি আপ। পানিশ এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল আর কি। ইউ শুড হারি আপ, এলস, সরি হারির সাথে আপ লাগবে। হারি আপ মানে দ্রুত করা। ইউ শুড হারি আপ, তোমার দ্রুত করা উচিত। এলস ইউ উইল, এলস মানে অন্যথায়, ইউ উইল মিস দ্য ক্লাস, না হলে তোমার ক্লাসটা মিস করতে পারো। বলো, এটা 40তম বিসিএস আসছে। অপশনে ছিল সিম্পল, অপশনে ছিল কমপ্লেক্স, আর অপশনে কম্পাউন্ড। কোনটা নিব আমরা? 40তম বিসিএস এর প্রশ্ন। ইউ শুড হারি আপ এলস ইউ উইল মিস দ্য ক্লাস, তাড়াতাড়ি করা উচিত, অন্যথায় তুমি ক্লাসটা কি করবা? ক্লাসটা মিস করবা।
ওকে, তো 40তম বিসিএস এর প্রশ্ন, তাই তো? খুব সহজ একটা প্রশ্ন ছিল। দেখো, ইউ শুড হারি আপ, তোমার তাড়াতাড়ি করা উচিত, নতুবা তুমি ক্লাসটা মিস করবা। দেখো, সাবজেক্ট ফাইনিট ভার্ব ক্লজ, সাবজেক্ট ফাইনিট ভার্ব ক্লজ, দেখছো এলস আছে না, এলস, এটা দেখলেই তো বোঝা যায় এলস, এলস এলস ওই যে ফ্যান বয়েজের এলস, অন্যথায় যুক্ত করেছে দুইটা ক্লজকে, ইউ শুড হারি আপ আর ইউ উইল মিস দ্য ট্রেন, দুইটাই কোড ক্লজ, দুইটাকে যুক্ত করেছে, অ্যান্সার হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যাদের উত্তর সঠিক হয়েছে সবাইকে অভিনন্দন, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তো আমরা একটু দেখি সেটা হচ্ছে এই মুহূর্তে, হ্যাঁ কমপ্লেক্স দেখাবো অবশ্যই। এই যে দেখো, এটা হচ্ছে এই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আসলে আমরা একটু কমপ্লেক্সে চলে যাই, আজকে লাস্ট আলোচনা, এটা ইম্পর্টেন্ট আছে, কমপ্লেক্স দেখাইতে হবে, হ্যাঁ, নাহলে আমরা পিছিয়ে যাবো আবার। ক্লাস টাইম তো 2 ঘন্টা, এখনও 1.5 ঘন্টা হয়েছে কি না, এখনও 1.5 ঘন্টা হয় নাই, 2 ঘন্টা নিব না, এই তো কমপ্লেক্স দেখালেই শেষ। কমপ্লেক্স বাক্য লিখলাম, হ্যাঁ, বাংলা ইংরেজি মিক্সড করে লিখি, কমপ্লেক্স বাক্য। আচ্ছা, এই যে কম্পাউন্ড বাক্য বলছি না, কম্পাউন্ড মানে কিন্তু যৌগিক, ঠিক আছে, যৌগিক বাক্য। কম্পাউন্ড শব্দের অর্থ হচ্ছে কি বলো, যৌগিক বাক্য, যৌগিক। কিন্তু কমপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে জটিল বাক্য, জটিল বা মিশ্র, যে কোনো একটা বলা যাবে, হয় জটিল বলতে হবে, না হলে মিশ্র বাক্য বলতে হবে। দেখো, মনে রাখবে এখানে একটা ক্লজ থাকবে, হ্যাঁ, ক্লজের পরে এখানেও একটা ক্লজ থাকবে। এবার এখানে থাকবে সাবঅর্ডিনেট কনজাংশন। এখন প্রশ্ন হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন কারা? ওই যে ফ্যান বয়েস বাদ দিয়ে যারা আছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, ফ্যান বয়েস বাদ দিয়ে যারা আছে। মনে রাখতে হবে ফ্যান বয়েস ব্যতীত যেগুলো আছে এগুলোর নাম হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে, সাবঅর্ডিনেট কনজাংশন। তো সাবঅর্ডিনেট কনজাংশন কারা, আমরা এখন এগুলো আমরা একটু আগেই বলেছি। ওকে, শোনো, মনে রাখতে হবে, আজ থেকে মাথায় রাখতে হবে, এই যে ক্লজ আছে না ভাইয়া, এটাও ক্লজ, কিন্তু এখানে সাবঅর্ডিনেট কনজাংশন। এরকম যদি কখনো হয় তাহলে এই জিনিসটার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এখন শুনো, আমরা একটু আগে কি বলেছি, দেখো এটাও ক্লজ, এখানে কোঅর্ডিনেট কনজাংশন, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটার নাম কোঅর্ডিনেট ক্লজ, এটার নাম কোঅর্ডিনেট ক্লজ। কিন্তু দেখো এখানে মাথায় রাখতে হবে এই ক্লজটার আগে কিন্তু কোনো কনজাংশন নাই, এই জন্য কমপ্লেক্স সেন্টেন্সে এই ক্লজটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এই ক্লজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, ঠিক আছে, সাবঅর্ডিনেট কনজাংশন আছে। এই যেটার আগে, আজ থেকে মাথায় রাখবা, যে ক্লজের আগে, আমি আবারও বলি, যে ক্লজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে বা যে ক্লজ সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়, এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। খুবই সহজ কথা, যে ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শুরু হয় সেটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো আমি আবারও বলি, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে দুইটা ক্লজ যখন যুক্ত হয় তাহলে এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর যে ক্লজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে এটার নাম সাবঅর্ডিনেট ক্লজ। এখন তুমি বলতে পারো ভাইয়া কম্পাউন্ডে এমন হয় না, না, কম্পাউন্ডে কিন্তু এটাও কোঅর্ডিনেট ক্লজ, এটাও কোঅর্ডিনেট ক্লজ, মাঝখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন। কিন্তু সাবঅর্ডিনেটের ক্ষেত্রে এটা প্রিন্সিপাল ক্লজ, আর যেটার আগে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে
এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আসলে আমরা একটু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আমি যদি বলি হি ওয়াজ অ্যাবসেন্ট, সে কী ছিল, সে অনুপস্থিত ছিল, বিকজ কারণ, হি ওয়াজ ইল কারণ সে অসুস্থ ছিল। তাহলে সে অসুস্থ ছিল এই জন্য সে অনুপস্থিত ছিল। এখন দেখো এখানে বিকজ আছে না ভাইয়া, বিকজ বিকজ কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো, বিকজ থেকে শুরু করে এই জায়গাটা পুরাটা, বিকজ থেকে শুরু করে পুরা জায়গাটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আর এটার আগে কিন্তু কোনো সাবঅর্ডিনেট কনজাংশন নাই, এই জন্য এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমি আবারও বলি, এটার আগে কোনো সাবঅর্ডিনেট কনজাংশন নাই, এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর বিকজ সহ পুরোটার আগে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, এই জন্য এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো প্লিজ, বারবার দেখো, তারপরও মানে না বুঝে থাকবা না, ঠিক আছে? কারণ এইসব জিনিস কিন্তু আমরা সারা জীবনই পড়ছি, বংবাং পড়ে আসছি উল্টাপাল্টা, এমনভাবে পড়ি যে টিচার নিজেও বোঝে না, স্টুডেন্টও বোঝে না, ঠিক আছে? হুদাই ভাব ধরা, যার ভাব বেশি তার অভাব বেশি, হুদাই ভাব ধরা একটা ভাব, ইংরেজি পারি, ইংরেজি পড়ায়, কিন্তু আগামাতায় নিজেও ঠিকভাবে বুঝে না, স্টুডেন্টকেই বুঝাইতে পারে না। এই জিনিসগুলো আমরা ছোটোবেলায় অনেক পড়ছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সারা মাস স্যারদের কাছে প্রাইভেট পড়ছি, কাজের কাজ কিছুই হয় নাই। একটু মনোযোগ দিয়ে দেখো, মানি, হ্যাঁ, মানি ফ্লোজ মানে হচ্ছে টাকা প্রবাহিত হয়, আর যেখানে মানি ইজ টাকা প্রবাহিত হয়, যেখানে টাকা আছে, টাকা সেখানেই আছে থাকে, মানে প্রবাহিত হয় যেখানে টাকা থাকে বা টাকায় টাকা আনে। এটার আরেকটা ইংলিশ হচ্ছে মানি বিগেটস মানি, টাকায় কি হচ্ছে, টাকায় আনে, ঠিক আছে? টাকায় টাকা আনে, মানি বিগেটস মানি, টাকায় কি করে, টাকায় টাকা আনে। এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, সাবজেক্ট ফাইনিট ভার্ব ক্লজ, আবার সাবজেক্ট ফাইনিট ভার্ব ক্লজ, দেখছো? এখানে হয়ার আছে, সাবঅর্ডিনেট কনজাংশন আছে, পুরোটা মিলে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হয়ার কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন, এই যে ডব্লিউএস ওয়ার্ড, আমরা সাবঅর্ডিনেট কনজাংশনের যে তালিকা লিখে দিচ্ছি এখানে কিন্তু হয়ার ছিল। দেখো এটার আগে কিচ্ছু নেই, এটা প্রিন্সিপাল ক্লজ, এটার আগে হয়ার আছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বুঝো নাই? ওকে ফাইন, পরের সেন্টেন্সটা দেখো, পরেরটা দেখো, উই ইট আমরা কি করি, আমরা খাই, সো দ্যাট যাতে করে, আমরা খাই যাতে করে, উই ক্যান লিভ আমরা বাঁচতে পারি। তাহলে আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি। দেখো এটা ক্লজ, উই ক্যান লিভ, উই ইট এটাও ক্লজ, এই ক্লজটার আগে সো দ্যাট আছে, এগুলো সব কমপ্লেক্স সেন্টেন্স, সো দ্যাট আছে, এটা কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন, সো দ্যাট আছে, তাহলে এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। উই ইট আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। আরও দেখো আমরা যদি এরকম করি, ইফ ইউ কাম যদি তুমি আসো, আই উইল গো তাহলে আমি যাব, দেখো আই উইল গো এটা একটা ক্লজ, আবার ইউ কাম এটাও একটা ক্লজ, মাঝখানে কমা আছে। এখন দেখো এখানে কিন্তু এটা কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন, এটা আগে আছে, তাহলে এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটার নাম হচ্ছে কি ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা চাইলে প্রিন্সিপাল ক্লজকে আগে লিখতে পারি এভাবে, দেখো আই উইল গো আমি যাব, ইফ ইউ কাম আমি যাব যদি তুমি কি করো, যদি তুমি আসো। তাহলে দেখো এই যে ইফ ইউ কাম আসো না, ইফ ইউ কাম এটা তো ইফ সাবঅর্ডিনেট কনজাংশন, এটা পরে চলে গেছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা আগে আছে, ঠিক আছে? এটা হচ্ছে, এটার মধ্যে কোনো চিহ্ন নাই, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবার আমাকে একটু কুইজ, এটার অ্যান্সার দাও, এটা কোন সেন্টেন্স আমাকে বলো, অ্যান্সার দাও, কুইজ। আই নো হোয়াট টু ডু আমি জানি কি করতে হবে, বলো এটা কি সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? আই নো হোয়াট টু ডু, বলো সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড?
ওকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। দেখো সাবজেক্ট ফাইনিট ভার্ব দেখছো, হোয়াট টু ডু, হোয়াট কিন্তু ডব্লিউএস ওয়ার্ড, অনেকে এটাকে সাবঅর্ডিনেট কনজাংশন মনে করতে পারে। দেখেন ইনফিনিটিভ নন ফাইনিট ভার্ব, এখানে কোনো ফাইনিট ভার্ব নাই। তাহলে দেখো এখানে কিন্তু সাবজেক্ট ফাইনিট ভার্ব না, এটা হচ্ছে ফ্রেজ, আর এই জায়গাটা হচ্ছে ক্লজ। তাহলে ক্লজ কয়টা? একটা। তাহলে অবশ্যই এটা কি সেন্টেন্স? এটা একটা সিম্পল সেন্টেন্স। এবার দেখো আমরা যদি বাক্যটাকে এইভাবে লিখি, দেখো আই নো হোয়াট হি ডিড, আমি জানি সে কি করেছিল। এবার কি সেন্টেন্স বলো? আই নো হোয়াট হি ডিড, এটা কোন সেন্টেন্স? আই নো হোয়াট হি ডিড। হেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো সাবজেক্ট ফাইনিট ভার্ব, এটা একটা ক্লজ। আবার এখানে সাবজেক্ট ফাইনিট ভার্ব, এটাও একটা ক্লজ, দেখছো? আর এখানে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো প্রিন্সিপাল, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আচ্ছা এই ক্লাসের সেকেন্ড পার্ট, অর্থাৎ আমরা আজকে যেটা করাচ্ছি ক্লজের সেকেন্ড পার্ট, এগুলো সব পেইড ব্যাচে ক্লাস হবে, পেইড ব্যাচ, ঠিক আছে? যারা পেইড ব্যাচে ভর্তি হইতে চান, আমি আবারও বলছি, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে। জুম অ্যাপ, মনোযোগ দিয়ে শুনেন, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে। গ্রামার, ভোকাবুলারি এবং লিটারেচার তিনটাই, বিসিএস প্রিলি বা অন্যান্য চাকরির জন্য গ্রামার, ভোকাবুলারি, লিটারেচার 45টা ক্লাস, 45 ক্লাস। যারা ইন্টারেস্টেড আছেন আমার ফেসবুক আইডি মাহবুব শাকিল, এই আইডিতে ইনবক্স করবেন। অবশ্যই ইনবক্স করলে আমি ডিটেলস পাঠিয়ে দিব। আর কেউ যদি ফোন করতে চান, ফোনে কথা বলতে চান বিশেষ প্রয়োজনে, এইটা হচ্ছে ফোন নাম্বার 01921 18 11 18। আমি আবারও বলছি 01921 18 11 18। তবে ফেসবুকে ইনবক্স করলে আপনি ডিটেলস জিনিসটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন, ঠিক আছে? তাড়াতাড়ি বুঝতে পারবেন। তারপর ক্লাসটা কেমন লাগলো আবারও একটু কমেন্ট করেন। যারা আসলে সত্যি ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়েছেন কমেন্টে জানান কেমন লাগলো, এবং কে কোথায় থেকে বলছেন, কোন জায়গা থেকে বেশি লোকজন আসেন আমি একটু দেখি, কমেন্টে জানান। কে কোন এলাকার, যার যার জেলার নাম লেখেন, ডিস্ট্রিক্টের নামটা লিখে ফেলেন, যার যার ডিস্ট্রিক্টের নাম লিখে ফেলেন, দেখি কে কোন ডিস্ট্রিক্টের আছেন, নিজে কোন জেলার লোকজন বেশি আমি দেখতে চাই। ঢাকার বেশি, চিটাগাংয়ের বেশি, খুলনা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, কোন এলাকার বেশি দেখি একটু।
ওকে, চিটাগাং, হ্যাঁ চিটাগাং থেকে আসে। মোস্তাফিজুর রহমান বলেছে মাইন্ড ব্লোয়িং ক্লাস, রাজশাহী থেকে থ্যাংক ইউ। এইচ এম শরীফুল বলেছে অসাধারণ ভাই, অশেষ শুক্রিয়া, দোয়া করে, হ্যাঁ দোয়া করবেন। জান্নাতুল ফেরদৌস চিটাগাং থেকে আছে। ফেরদৌসি আফরিন আছেন খুলনা থেকে। হালদার বিশ্বদেব সে আছে, সে থ্যাঙ্কস দিয়েছে, ওয়েলকাম। হ্যাঁ অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা, পরবর্তীতে যদি ফ্রি লাইভ ক্লাস আবার হয় আমি অবশ্যই আপনাদের সামনে আসব। আর যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান আমাকে ইনবক্স করেন, এটা ফোন নাম্বার, আর ফেসবুকে মাহবুব শাকিল এই আইডি বা পেজ ইনবক্স করেন, আমি আপনাকে ডিটেলস জানিয়ে দিব। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সবার সময়ের মূল্য আছে, হ্যাঁ সবাই বাসায় ভালো করে লেখাপড়া করেন আর দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।